আজকে তো প্রথম ক্লাস, এবং আজকে ক্লাসে আসার আগে আমার অতীতের একটা ঘটনার কথা মনে পড়লো। আমি একটা ডবল শুভেচ্ছা জানাবো আপনাদেরকে এই কথাটার পরে। ঘটনাটা বলি। একটা সময় একটা জায়গায় আমি অল্প টাকায় চিকিৎসা করতাম, মানে 100 টাকার মতো ভিজিট দিয়ে ট্রিটমেন্ট নিত পেশেন্ট। ঢাকাতে যখন ছিলাম তখন আমি আমার জীবনে বহু জায়গায় এরকম দাতব্য কাজ করছি, কিছু এগুলো বলার মতো কিছু না, কিন্তু ঘটনার প্রসঙ্গে বলতে হচ্ছে। তো একবার একজন রুগী আসলো, আইসা নিয়ে সে তার মানে এমনি দেখা পরিচয়, সামনে বসছে, কইতাছে এবার পরিচিত, ভাই শাহিন ভাই আমার তো এই প্রবলেম আছে, আপনি একটা ওষুধ দিয়ে দেন। আমি বললাম আপনি একটু কষ্ট করে কেস লেখান এবং এখানে যে ফি এর সিস্টেম আছে এটা দেন। কই এটার জন্য কি আর ওষুধ দিমু, এই টাকা দিমু, আপনি মুখে এমনি একটু বইলা দেন। বললাম ভাই আপনার রোগ যদি এতই কম দামের হয় যে 100 টাকা খরচ করার উপযুক্ত না, তাইলে আপনার চিকিৎসা নেওয়ার দরকার নাই। অত কম দামি ওষুধের জন্য, মানে রোগের জন্য ওষুধের দরকার নাই, আপনার শরীর ওটা ঠিক করে ফেলাম। তো অ্যাকচুয়ালি শুনতে নিষ্ঠুর শোনা যায়, কিন্তু কোনো কোনো সময় আমাদের সত্যিকার এটা ইভ্যালুয়েট করতে হয় যে রোগীর শরীরে আমি যে ওষুধ প্রয়োগ করব, এইটা তার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে এটা, এবং রোগীর মধ্যে এখন যা আছে তার তার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে কোনটা আসলে উপযুক্ত রোগীর জন্য। আর অপেক্ষা করা, তার লক্ষণ প্রস্ফুটিত হওয়া। আমার মেয়ের একটা অ্যাকিউট হইলো একবার, আপনাদের এই এই আজকে যে কেস প্রেজেন্টেশন করবো এগুলো তার বাইরের আলোচনা, ভূমিকা শুরু। একবার আমি সচরাচর সহজেই শুরুতেই অ্যাকিউটে ওষুধ দেই না, অপেক্ষা করি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, সকালে জ্বর আসছে, এমনকি জ্বরটা 104 ডিগ্রিতে যায় পৌঁছাইলো, কিন্তু তখনও কোনো সুস্পষ্ট ওষুধের চিহ্ন লক্ষণ পাইতেছি না যে এইটা এক্সাক্ট এই ওষুধ। তো আমি মেয়ের নিয়ে বাইরে বসলাম, তখন আমি ঢাকা থাকি। মেয়ের নিয়ে বাইরে বসলাম, বাচ্চা তখন ছোট বাচ্চাও তখন খালি গায়ে রয়েছে, গরম, প্রচন্ড গরম ওর, জ্বর কিন্তু শরীর প্রচন্ড গরম। আমি ওর নিয়ে বাইরে বসে কোলে রাখছি। ওর বয়স মোস্ট প্রবাবলি তখন 1.5 বা 2 বছর এরকম। আমি ওর পিঠের দিকে তাকাইয়া দেখতেছি যে শরীরে এই পিঠের মধ্যে মেঘ যেভাবে দৌড়ায়, একটা লাল একটা এরিয়া স্পট, মানে হাইপার নিয়ে আর কি, পিঠের বিভিন্ন জায়গায় মুভ করতেছে, একবার এনে যায়, একবার ওখান থেকে নিচে নামে, একবার ডাইনে যায় বামে যায়। আমি জানি না, একটা মাত্র বইতে আমি ইন্ডিকেশন পাইছিলাম যে এটা এপিসের একটা কিনো, এবং আমি প্রেসক্রিপশন করলাম। মেয়ার তখন উঠে যায়, মেয়ের জ্বরটা চলে গেল। দাঁড়ান আমার আরেকটা সংশোধন করে নিতে হবে, এটা ব্যাটারি লো দেখাচ্ছে, এটা আমি এই কারণে দিয়ে আমার শোনা যাচ্ছে। তো আজকে যখন এই ক্লাসটার আগে আমি বাসায় কথা বলতেছিলাম, তো বলতেছিলাম যে আজকে এমন একটা সময় ক্লাস করলো যখন আর্জেন্টিনার খেলা, তার কাছে আর্জেন্টিনা খেলার চাইতে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, আজকে এই পরীক্ষাটা হয়ে যাবে। যারা যারা আজকে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছে বিশ্বকাপে আর্জেন্টিনার মতো একটা দলের খেলার চাইতে আমার ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি আই এম ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু ইউ, ফর ইউ। এবং যারা এই মানসিকতা নিয়ে আসছেন, আমি মনে করি আপনারা ভালো কিছু করবেন, আপনারা ভালো কিছু করবেন। তো আমি এখন কেস প্রেজেন্টেশন শুরু করবো। রাইট, অ্যাবসলিউটলি, এই কথাটা যার মধ্যে আছে, যার এতটুকু ভালোবাসা আছে শিক্ষার প্রতি, জ্ঞানের প্রতি, জানার প্রতি, আপনারা ভালো কিছু করবেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এইটাই দরকার, এই ডেডিকেশন, এই আকাঙ্ক্ষা, এটা দরকার, এটা দরকার। এই কারণে ক্লাস ক্লাস ধরাই নাই, গুরুত্বপূর্ণ ক্লাস থাকা সত্ত্বেও রাখছি। হয়ে যাক পরীক্ষা। তো পাস, আজকে প্রথম দিনের প্রথম পরীক্ষায় আপনারা সবাই পাস। তো আমরা এবার কেস প্রেজেন্টেশনে আসি। তার আগে আমি আর দু একটা কথা বলে নিই কেস প্রেজেন্টেশনের আগে, যদিও আমি এটা আগে বলছি। আজকে অ্যাকিউট দিয়ে শুরু হবে। অ্যাকিউটকে ছোট করে দেখেন না, আমরা সবাই ছোট করে দেখি। অ্যাকিউট চিকিৎসা করাটা খুবই সহজ, কিন্তু কখন চিকিৎসা করতে হবে, কিভাবে কখন চিকিৎসা করতে হবে, কোন রোগীতে করতে হবে, কোন রোগীতে করতে হবে না,
এটা কিন্তু বিরাট বিরাট ডিফিকাল্ট। এটা আমার আয়ত্ত করতে প্রচুর সময়ও লাগছে, বারবার 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 স্টাডি করতে হয়েছে, চিন্তা করতে হয়েছে। তারপর একটা সময় আল্লাহ, এটা আসলে এটা আসলে শুধুমাত্র মুখস্থ করার ব্যাপার না, এটা একটা কনসেপ্টের ব্যাপার। কাজেই আমি শুরুর এই ক্লাসে এই ব্যাপার সহ আরো অনেক ব্যাপার হয়তো হয়তো আপনারা প্রশ্নোত্তর সেশনেও এমন কিছু প্রশ্ন করবেন, সেগুলার আমি প্রথমে সুপারফিশিয়াল উত্তর দেবো আজকে, একদম ঘোষণা করে দিতেছি। কেন? সাইন্টিফিক্যালি, methodologically, properly, with the right conceptual and theoretical framework, এই পুরো ব্যাপারটা বুঝতে আপনাদের অনেকগুলা থিওরি, অনেকগুলা আহ অনেকগুলা ল, অনেকগুলা নতুন আবিষ্কার সম্বন্ধে আপনাদের জানতে হবে। তো আমি হিন্টস দেব আপনাদের, যে কারণে বললাম আপনারা সবাই নোটবুক সাথে রাখবেন। আপনাদের প্রশ্নের উত্তরেই হোক কিংবা আমার আলোচনাতেই হোক, আমি আপনাদেরকে হিন্টস দেব যে কোথায় স্টাডি করতে হবে। আমরা 3টা ক্লাস করবো অ্যাকিউটের উপরে। এই টাইমের মধ্যে আমার সেই হিন্টস দেওয়া জায়গাগুলোতে আপনারা স্টাডি করবেন। তারপর যখন ক্রনিক কেসগুলো দেখাবো, সেখানেও তো অ্যাকিউট থাকবে, ক্রনিক কেসগুলোতেও বিভিন্ন ভাবে উঠে আসবে, তখন আমি সেগুলার এক্সপ্লেনেশনও দেবো। তবে আপনারা প্রাণ খুলে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দ্বিধা করবেন না। যেটা দেওয়া উত্তর এখন দেওয়া প্রয়োজন বলে মনে করবো সেটা আমি এখন দেবো, আর নাহলে বলবো আপনি এটা নোট রাখেন, পরবর্তীতে উত্তর দেবো। এই নিয়মগুলা বলে নিলাম যেন আমরা ফ্লুয়েন্টলি করতে পারি। আর অবশ্যই আমার 3টা কেস প্রেজেন্টেশন করব, এই 3টা কেসের প্রেজেন্টেশনের মাঝখানে কেউ হাতও তোলার দরকার নাই, খুব ভয়ানক ইমার্জেন্সি ছাড়া হাতও তোলার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। আপনি প্রশ্নটা আপনার নোটবুকে লিখে ফেলবেন। আবার এই 3টা কেস প্রেজেন্টেশন শেষ হইলে তারপর আমি আপনাদের প্রশ্নোত্তর সেশন শুরু হবে। মোস্ট প্রবাবলি 15 মিনিট বা আধা ঘন্টা আমি সময় দেবো আপনাদের, যতটুকুই ক্লাসে সময় যাক এই সময়টা আপনাদের দেবো প্রশ্নোত্তরের জন্য। এবং সেই সময় আপনারা প্রশ্নগুলা করবেন, যতগুলা সম্ভব আমি উত্তর দেবো, এবং এটা চলতেই থাকবে আমাদের ক্লাস 4 মাস। এবং 4 মাস পরে, এই 4 মাস খুব মনোযোগ দিয়ে যদি করেন, লাস্টের 2 মাস আপনারা হোমিওপ্যাথির সর্বোচ্চ যে ল, সর্বোচ্চ প্রিন্সিপাল কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেগুলা। কাজে আমি চামু যে একজন ব্যক্তিও এই 4 মাসে কোনো গাফলতি করবেন না, কারণ পরের 2 মাসের যাইতে গেলে আপনাদের আগে এই 4 মাসের বেসমেন্টাল ফাউন্ডেশনাল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, now I am presenting the case, and at first I am presenting the first case of my schedule. আমি এখন আমার ভিডিওটা বন্ধ করে প্রেজেন্টেশন স্লাইডটা শুরু করতেছি। অ্যাকচুয়ালি এটা আপনাদের চোখের সামনে থাকবে, কিন্তু আমি আমার মতো করে আলোচনা করব। প্রথম কেসটা একদম সহজ, একদম সহজ, আপনারা প্রত্যেকে এর উত্তর দিতে পারবেন। এই অ্যাকিউট গুলা পারবেন, আপনারা অ্যাকিউট গুলা পারবেন। দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? ওকে, ফাইন ফাইন। আমি আমার ভিডিওটা অফ করি, নাহলে আপনাদের মনোযোগ ব্যাহত হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে এইদিকেই রাখেন, চিন্তার জায়গাটা খোলা রাখেন, হৃদয়কে উন্মুক্ত রাখেন। প্রথমে আমি একটা যে কেস প্রেজেন্টেশন করতেছি, অ্যাকচুয়ালি এই পেশেন্ট আসলে উনি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, এবং ওনার থ্যালাসেমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া ছিল, মাইগ্রেন ছিল, ইমোশনাল ইমব্যালেন্স ছিল, সব লিখি নেই, কারণ এটা আমার ক্রনিক ক্রনিক প্রবলেম গুলো আজকে আমার দেখানোর উদ্দেশ্য না। তো এই পেশেন্টের একটা, মানে আসলে তো সব পেশেন্টেরই একই সৌভাগ্য যদি হয়, এই ধরনের পেশেন্ট এগুলা খুব বাজে হেলথের পেশেন্ট, যার থ্যালাসেমিয়া আছে, অ্যানিমিয়া আছে এবং মাইগ্রেন, ইমোশনাল ইমব্যালেন্স আছে। আপনারা যখন লেভেল অফ হেলথ, এই বইটা আমার সম্ভবত এই বইটা দেওয়া হয়েছে আপনাদের বুক লিস্টে, আমার মনে আসতেছে না, আমি বাই চান্স বা ভুল ক্রমে বাদ দিলাম কিনা। যদি বাদ দেওয়া থাকি আপনারা একটু নোট নিয়ে নেন যে লেভেল অফ হেলথ বইটা আপনাদের এই কোর্সে মাস্ট লাগবে, অবশ্যই লাগবে। তো লেভেল অফ হেলথ সম্বন্ধে ধারণা আসার পরে অনেক কিছুই অ্যাকিউট সম্বন্ধে পরিষ্কার হবে। তো এবং সেই সাথে ক্রনিক স্টেজ সম্বন্ধেও পরিষ্কার হবে। এই ধরনের রোগী অ্যাকচুয়ালি হেলথের দিক দিয়ে খুব খারাপ হয়, মানে লেভেল অফ হেলথে ডাউনওয়ার্ড থাকে, বেশিরভাগ সময় সি গ্রেডের হেলথ থাকে, অনেক সময় হয়তো বি এর নিচের দিকে থাকে, এগুলা পরে বুঝবেন আপনারা। তো এই রোগীদের অ্যাকিউট দেখা দিলে এটা আসলে এক ধরনের ভালো সাইন,
এই রোগীদের অ্যাকিউট দেখা দেওয়া মানে ভালো সাইন। তো ট্রিটমেন্ট করতে 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 একটা সময় অ্যাকিউট দেখা দেয়, এবং এই অ্যাকিউটটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমি। পেশেন্ট, এটা অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার বলে নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি যে ঠান্ডা কাশি সর্দি এই ধরনের কোনো অ্যাকিউট নয়, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাংজাইটি ডিসঅর্ডার। অর্থাৎ তার অ্যাকিউট তো দেখা দিছে এত বাজে হেলথের থেকে, কিন্তু অ্যাকিউটটা দেখা দিছে তার মেন্টাল ইমোশনাল ফ্যাকাল্টিতে, মনের এলাকাটাতে। কি হয়েছিল অ্যাকচুয়ালি, এই কয়েকদিন আগের ঘটনা, এটা কিন্তু বেশি দিন আগের না, এই স্যার গত সপ্তাহে মোস্ট প্রবাবলি, গত সপ্তাহে আচমকা সে ফোন দিছে। প্রথমে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে নাম্বার আছে সেখানে ফোন দিছে, কি ভীষণ আতঙ্ক এবং আকুতি নিয়ে ফোন দিছে। দিয়া বলতেছে, যখন বলছে যে ডাক্তার তো রুগী দেখতেছেন, আপনার একটু সময় লাগবে ঘন্টা খানেক, রুগী বলতেছে ততক্ষণে তো আমি মারাও যেতে পারি। যখন এই কথাটা বলছে তখন আমার সাথে সাথে নক দিছে, এবং আমি আমার রুগীর মাঝখানে তার ফোন রিসিভ করছি। এবং রিসিভ করার পরে আসলে কথা হয়েছে 1 মিনিটেরও কম সময়। এই সময়ের মধ্যে আমি যা জানলাম, হড়বড় হড়বড় করে বলতেছে কিন্তু, মানে ফোনটা পাওয়ার পরে মনে হইতেছে যে ওই আহ মানে দৌড় প্রতিযোগিতায় একজন অ্যাথলেট যেভাবে দৌড়াবো সেইভাবে তার শরীর, হাত পা, পায়ে জ্বালা পোড়া করতেছে, বুক ধরফর, অস্থির ভাব, ঘুমের মধ্যে শরীর ঝাঁকুনি দিচ্ছে, হাত পা কেঁপে উঠতেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, আর খুব অস্থির গরম লাগতেছে, কিছুই ভালো লাগছে না। মানে সে যা বলছে একজাক্টলি তাই কিন্তু এখানে লেখা হয়েছে। ভয় হচ্ছে ঘন্টাখানেক পর কথা বলার মতো অবস্থায় থাকবে কিনা, তলপেট ভারী লাগছে, প্রস্রাব পরিষ্কার হচ্ছে না, সারা শরীর চুলকাচ্ছে। তো তো আমি এনে জাস্ট একটু সাজায় লিখছি যে শরীরে জ্বালা পড়ছে, চুলকানি, শরীরের রিজিয়নে, আবার বুক ধড়ফড়, অস্থির ভাব, গরম লাগা, এগুলা অনেকটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে সম্পর্কিত। নার্ভের লক্ষণগুলোর মধ্যে আছে ঘুমের মধ্যে শরীর ঝাঁকুনি দিচ্ছে, হাত পা কাঁপতেছে, মেন্টাল সিচুয়েশনে অ্যাংজাইটি তো আছে, ভয়, এবং কিছুই ভালো লাগতেছে না, এবং মেজাজ খিটখিটে এবং অস্থিরতা ভাব এখানে লিখছি বলে আর লিখি নাই, এবং তলপেট ভারী, প্রস্রাব পরিষ্কার হচ্ছে না। আমি খুব খুশি হবো যদি আপনারা ওষুধের নামটা এবার আমার আহ ডান পাশে মেসেজের ওইখানে আপনারা ওষুধের নামটা লিখে দেন। এই রুগীকে কি ওষুধ দেওয়া হয়েছে, আপনাদের প্রত্যেকেরই পারার কথা, এটা প্রত্যেকের পারার কথা। আমি আপনাদের প্রেসক্রিপশনটা দেখতে চাচ্ছি। বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেন আপনারা সবাই, বাহ 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 বাহ। গুড গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। রাইট রাইট। অনেকেই কিছু কিছু ওষুধ আলাদা দিছেন। আমি এটা 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 একটা সুবিধা আছে, যারা অন্য নামগুলা দিছেন, যেমন আর্সেনিকাম অ্যালবাম দেখলাম, তারপরে আর্জেন্টাম নাইট্রিকাম দেখলাম, তারপরে আরেকটা কি ওষুধ দেখলাম, আমরা এটা কম্পেয়ার করতে পারবো যে কেন নয় এগুলা। একই পিস, হ্যাঁ, একজন যে জোনায়েদ ভাই পিস দিছেন, অ্যাকচুয়ালি এটা একোনাইট, কেন অন্যটা নয় আমরা এটা কম্পেয়ার করতে পারি। প্রেসক্রিপশন ছিল সিম্পলি একোনাইট, কয়েক মিনিটের আলোচনায় এটা কনফার্ম করছি যে এটা একোনাইটের কেস। কেন আর্সেনিকাম অ্যালবাম নয় একটু পরে আমি বলতেছি। তার আগে আপনি আগে রিপার্টাইজেশনটা দেখেন। আরেকটা জিনিস বলে দিই, রিপার্টাইজেশন করা, এটা কিন্তু আমি কোনো রিপার্টাইজেশন ওই সময় করি নাই, আপনাদের সুবিধার্থে রেপার্টরি বিশ্লেষণের মাধ্যমে আমি দেখাচ্ছি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি রেপার্টাইজেশন করি নাই। অনেকে এপিস বলছেন, একটা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট অ্যান্সার আমি বলবো, চিন্তার ক্ষেত্রে আমাদের এপিস আসার কথা, কিন্তু এটা একদম সুস্পষ্ট একটা অ্যাকোনাইটের কেস, সুস্পষ্ট। হ্যাঁ, মাথায় আসতে পারে অন্য ওষুধ, এবং যারা চিন্তা করছেন তাদের এপিসের কিছু কিছু লক্ষণ, যেমন অস্থিরতা, প্রচন্ড গরম ভাব, বুক ধড়ফড়, এগুলা তার মধ্যে ছিল। আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাকচুয়ালি আর্জেন্টাম নাইট্রিকামের অ্যাকিউট এরকম হবে, অ্যাকিউটে যখন আমরা চিন্তা করবো তখন আর্জেন্টাম নাইট্রিকামের অ্যাকিউট এরকম হবে না। কিংবা আর্সেনিকাম অ্যালবামের সাথে আমরা যদি কম্পেয়ার করি, দেখেন এখানে কিন্তু রেপার্টরিতে আর্সেনিকাম অ্যালবাম আসেই নাই, দেখছেন? আমি এখানে আপনাদের রেপার্টাইজেশনটা দেখাইছি। রেপার্টরিতে যা নেওয়া হয়েছে তা হচ্ছে প্রেজেন্টিমেন্ট অফ ডেথ,
মানে ফিয়ার অফ ডেথ। আমি যে রেপার্টরি করছি এটা হচ্ছে বিটল কাজ কম্পাস। এখানে দেখেন এই প্রেজেন্টিমেন্ট অফ ডেথ, রেস্টলেসনেস, সারা শরীরে জ্বালা পোড়া, এই বার্নিং, জেনারেল পেইন, বার্নিং এক্সটার্নালি, এবং প্যালপিটেশন উইথ অ্যাংজাইটি, বুক ধড়ফড়, এই ভয়ের সাথে অ্যাংজাইটির সাথে, এবং জার্কিং ডিউরিং স্লিপ, এক্সট্রিমিটিস জার্কিং ডিউরিং স্লিপ। এখানকার মধ্যে এটা মাইন্ডের সিমটমস, এটা জেনারেল সিমটমস, আর এর নিচের দুইটা লোকাল সিমটমস, কিন্তু হাইলি ইন্ডিকেটিভ। এই কারণে হাইলি ইন্ডিকেটিভ। দেখেন প্যালপিটেশন যখন কোনো একসাথে দুইটা জিনিস হয়, কনকমিটেন্ট সিমটমস, তা অনেক সময় পিকুলিয়ার সিমটমস হিসেবে বিবেচিত হয়। যখন একটা সমন্বয় থাকে এটা অনেক সময় আমাদের হেল্প করে। আপনারা জানেন অনেক ওষুধে, যেমন স্যাক্রাম পেইনের সাথে পাইলস, আমরা কিন্তু অ্যাসকিউলাসের কথা খুব ভাবি, তাই না? বা এরকম অনেক ওষুধ আছে যেখানে আমরা আসলে কনকমিটেন্ট সিমটমস নিয়ে বিবেচনা করি। তো এই ধরনের লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। এবং ঘুমের সময় জার্কিং, একটা জিনিস মনে রাখবেন, ঘুম হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জায়গাতে, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা জিনিস মনে রাখবেন যে ঘুমের মধ্যে মানুষ যা করে তা কিন্তু খুব ন্যাচারাল, কোন ধরনের ভং করতে পারে না মানুষ ঘুমের মধ্যে। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনি আপনি যদি হিস্টেরিয়ার রোগী হয়, আপনার আপনার সামনে এসে হাত পা ঝাঁকাইয়া দেখাইতে পারে হিস্টেরিয়ার পেশেন্ট, হ্যাঁ, যেটা হয়তো বা আসলে তার সত্যিকারের, বা ফেইনিং সিকনেস, ব্রেড ট্রাভেল বামে আমরা যে জানি ফেইনিং সিকনেস রোগের একটা ভং করে, ওইটা কিন্তু মানে জাগনা থাকতে করতে হবে। ঘুমের মধ্যে লালা পড়ে, হ্যাঁ, কত ভদ্রলোক, একদম হাই অফিসিয়াল, এই লালা কিন্তু সে ফিরাইতে পারে না। আচ্ছা, স্লাইডের লেখা বোঝা যাচ্ছে না, আসলে বড় করতে হবে। বড় করলে যে আবার আপনাদের দেখতে পাবেন কিনা আই এম নট শিওর, আমি চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি এখন? হ্যাঁ, বলবেন, আপনারা বলবেন, যদি বোঝা না যায় আমি বড় করে দিব, হ্যাঁ, সমস্যা নাই। বোঝা যায়, বোঝা যায়। ফাইন, বোঝা যায়। ফাইন। তো এখন ব্যাপারটা বুঝেন, আমি এই একটু একটু করে যে লিসন গুলা দিতেছি, এগুলা কিন্তু আপনার নোট করেন, এগুলা কিন্তু সারা জীবন কাজে লাগবে। এই যে ঘুমের কথা যেটা বললাম, এ ভাই অনেকগুলা বই পড়ার পর এটা পরিষ্কার ভাবে বুঝতে হয়েছে আমার। তো কাজে এগুলারে মাথায় রাখেন, মনে রাখেন, হৃদয় মুক্ত রাখলে সারা জীবন আপনার কাছে থাকবে, টেনশনের কোনো কারণ নাই। তো কাজেই আমি অল্প যে কয়টা লক্ষণ বাছাই করছি তার মধ্যে এটারেও আমি কাউন্ট করছি, যে জার্কিং ডিউরিং স্লিপ, এবং এটা অবশ্যই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, নার্ভ, যা আমাদের ফিজিক্যাল হায়ারার্কির অনেক উপরের স্তরে আছে। তো আপনারা নিশ্চয়ই আমার রেশনাল এটা বুঝতে পারতেছেন যে কেন এই কয়টা। আমি কিন্তু রুগী যখন দেখছি, বললাম না যে মাত্র মিনিট খানেকও কথা হয় নাই, আমার প্রেসক্রিপশন আমার কমপ্লিট হয়েছিল। এটা খুব সিম্পলি হয়েছিল, কারণ হচ্ছে আমরা অ্যাকোনাইটের মধ্যে কি পড়ি, কি জানি আসলে অ্যাকোনাইটে? আমরা জানি রোগীর মধ্যে অস্থিরতা থাকবে, প্রচন্ড মৃত্যু ভয় থাকবে, এবং রোগীর মধ্যে, এবং অ্যাকোনাইটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রোগীর দুইটা এপিসোডের মাঝখানে খুব শান্ত। আপনি কোনোদিন ভাবতেই পারবেন না যে এই রোগীর আশঙ্কা এই ধরনের পরিস্থিতি অ্যারাইজ করতে পারে, এবং হবে খুবই সাডেন, মানে খুবই আসানো। এখন আমার এই রোগী, আমি তার সারা জীবন ট্রিটমেন্ট করি, ক্রনিক রোগীর ট্রিটমেন্ট। তো কোনোদিন তার মধ্যে এই ধরনের প্যানিক অ্যাটাক, এই যে সিচুয়েশনটা, এটা হলো প্যানিক অ্যাটাক, এই প্যানিক অ্যাটাক তার মধ্যে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবং তার শুরু হয়েছে আমাকে ফোন করার অল্প কিছুক্ষণ আগে, সে সহ্য করতে পারে নাই, তার মৃত্যু ভয় প্রবল হয়ে গেছে, সে ভাবতেছে 1 ঘন্টা পরে সে বাইচা থাকবে না। অনেকেই আর্সেনিকাম অ্যালবাম বলছেন, কিন্তু দেখেন অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু কিনোটস অফ অ্যাকোনাইট, যার আর্সেনিকাম অ্যালবামের সাথে খুব মিল আছে। কিন্তু মনে রাখবেন, আর্সেনিকাম অ্যালবামের এই যে ম্যানিফেস্টেশন, বর্ণনা, মৃত্যু ভয়, তারপরে অস্থিরতা, এগুলো হলো ক্রনিক ম্যানিফেস্টেশন। এটা সাডেন অ্যাকিউট ম্যানিয়াতে হইতে পারে, তবে এটা হঠাৎ করে যদি হয়, এভাবে কালবৈশাখীর মতো যদি আক্রমণ করে, তাহলে আমরা প্রথমে অবশ্যই অ্যাকিউট ম্যানিয়ার ক্ষেত্রে অ্যাকোনাইটই ভাববো, অন্য কিছু না। আরেকটা ব্যাপার আছে যারা খুব সূক্ষ্ম এবং আপনাদের জানতে হবে। আমি বলি, এই যে আমি কথাগুলো বলতেছি, আমাদের মেডিকেতে যারা আছেন তারা এটা নোট নিবেন, তারা তখন অ্যাকোনাইটটা পড়াবেন, তখন এটা বিস্তারিত আপনাদের জানাবেন, এবং তখন আর্সেনিকামের অ্যালবামের সাথে আরো বড় বড় করে বলবেন। যারা আপনাদের রেপার্টরি পড়াবেন তারা কিন্তু এই যে এইটার অ্যানালাইসিসটা আপনাদের দিবেন।
আরো ভালো বড় মতো যেন আপনারা পুরো রেপার্টরি গুলা সম্বন্ধে দক্ষতা হিসাব করে। তো কাজেই প্রশ্ন থাকলে করবেন, কিন্তু এগুলা কিন্তু আমাদের শিক্ষকরা নোট করবেন, বা আমাদের অ্যাকিউট কারে কয় যে প্যাথোলজি পড়ায় সে আপনাদেরকে এগুলা নিয়ে ডিসকাস করবে। কাজে এটা কিন্তু সেন্টার কেস পাইভটাল কেস মাথায় রাখবেন। তো আর্সেনিকাম অ্যালবামের সাথে ডিফারেন্সটা কোন জায়গায়? অ্যাকচুয়ালি আর্সেনিকাম অ্যালবামের মৃত্যু ভয়ের ধরনটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম ঠিক একটু পরেই মরে যাবো, এই চিন্তাটা তার মধ্যে এত প্রকট থাকে না। তার মধ্যে থাকে ইনসিকিউর ফিলিং। খুব ভালো মতো বুঝে নেন যে তার বড় ধরনের একটা রোগ হবো, হয় ক্যান্সার হবো, নয় তার কোনো অর্গান ফেলিউর হবো, এবং সে সে মারা যাবে এটা নিশ্চিত। কিন্তু এই যে কিছুক্ষণ পর মারা যাবো, প্রেজেন্টিমেন্ট অফ ডেথ, এটা তো প্রকট আকারে থাকে না, এটা অ্যাকিউট আকারে থাকে না, এটা থাকে অনেকটা ক্রনিক আকারে। তো কাজে আর্সেনিকাম অ্যালবাম এই ক্ষেত্রটাতে আমরা বলতে পারি যে অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি। কারোর মধ্যে যদি এই হয় যে অ্যাকিউট ম্যানিয়া শুরু হয়ে তার একটা পারসিস্টেন্সি ক্রিয়েট করছে, সেখানে কমপ্লিমেন্টারি হইতে পারে আর্সেনিকাম অ্যালবাম। যারা যারা বলছেন তারা ভালো বলছেন, কিন্তু আমাদের এই ভুলটা করা যাবে না। আমার জীবনে একটা অ্যাকোনাইটের কেস আমি মিস করছিলাম এইভাবে চিন্তা করে। তো এখানে দেখেন আরেকটা ব্যাপার লক্ষ্য করার আছে। আপনার রেপার্টাইজেশন চার্টটাতে দেখেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 4, এখানে 3। আপনাদের অনেকেই জানেন এই বিষয়গুলা কি। আমরা এই পদ্ধতি কিভাবে এই নাম্বার গুলা বসে এটা নিয়ে আমি বিস্তারিত বলবো, তবে আজকে প্রথম ক্লাস, আজকে এত ভারী আলোচনায় আমি যাব না। কারণ আজকে আমরা আসলে অ্যাক্টিভিটি গুলা দিয়ে আমরা একটু ওয়ার্ম আপ করবো, আমরা একটু নিজেদের গরম করবো, আমাদের প্রেসক্রিপশনের ক্যাপাবিলিটি আমরা নিজেরা নিজেদেরটা পরখ করবো। তারপর আমরা অনেক গভীর গভীর আলোচনায় যাবো, এবং অবশ্যই এটা আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে। তবে আপাতত একটা ধারণা দিই, এই রোগীর যে ব্যাকুলতা, এই চাপ আমি খুব কম ব্যবহার করি। কোন একটা কেসে এটা হলো ডিগ্রি, এই লক্ষণটার একটা মান দিছি আমি। এটা খুব গুরুত্বপূর্ণ রেপার্টরি করার করার ক্ষেত্রে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। বিশেষ করে আহ বর্তমানে বর্তমানে যে রেপার্টরি, বিটল কাসের রেপার্টরি, হ্যাঁ গ্রেডিং মার্ক, রাইট, অ্যাবসলিউটলি। এই 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 মার্কটা, এই গ্রেডিং মার্কটা বিটল কাজ খুব সিস্টেমেটিক, দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি বইটাতে খুব সুন্দরভাবে বলছেন। আপনারা যাদের আগ্রহ আছে স্টাডির, তারা এটা পড়তে পারেন, কারণ আপনারা তো চিকিৎসক, আপনারা তো পড়তেই পারেন। আমার নয় সিস্টেমেটিক্যালি দিতে হবে। এই প্রায় 150-200 স্টুডেন্টকে নিয়ে আমার কাজ করতে হবে, কাজেই তাদের প্রত্যেকের ক্যাপাবিলিটি সমন্বয় করে আমার এগিয়ে হবে। তো কাজেই কিন্তু আপনারা যাদের আগ্রহ আছে শিখে ফেলেন, পড়ে ফেলেন, আমি সব রেফারেন্স দিয়ে দিতেছি আপনাদেরকে। বিটল কাসের সায়েন্স অফ হোমিওপ্যাথি বইটাতে কিন্তু এই মার্কিং সিস্টেমটা খুব সুন্দর আলোচনা করা হয়েছে, যা আমি ভবিষ্যতে আপনাদের আলোচনা করব। এবং এখানে 4 অনেক বড় মার্ক, একদম এক্সট্রিম পর্যায়ের। আপনি বুঝতে পারতেছেন এই রুগীটা কি পরিমাণ এক্সট্রিম ছিল। 1 ঘন্টা তার সবর হচ্ছে না, সে মারা যাবে। 1 ঘন্টার মধ্যে কথা বলার অবস্থায় থাকবে না, এটা তো পরে বলছে আমার কাছে। আর আমার অ্যাসিস্ট্যান্টের কাছে কইছে যে 1 ঘন্টা পরে আমি বাইসা থাকবো কিনা। ব্যাপারটা খাওয়া কুতি নিয়ে রাগ করে না, সুপার গ্রেড। এটা বিটল কাসের আছে, কিন্তু আমরা সবাই এটা খুব কম ব্যবহার করি, একদম এক্সট্রিম না হইলে করি না, এটা আমাদের এক্সট্রিম ছিল। কাজেই এই একটা মার্কই বইলা দেয়, শুধু একটা মার্কই বইলা দেয় যে এটা আর্সেনিকাম অ্যালবাম নয়। কথাটা বুঝছেন কিনা? এটা আর্সেনিকাম অ্যালবাম নয়, এটা অ্যাকোনাইট। এটা অ্যাকোনাইটের এই মার্কটা আছে, 4 গ্রেড। এবং অন্যান্য গুলার মধ্যে রেস্টলেসনেস প্রচন্ড ছিল, ওই যে বললাম যে কথা বলতেছে হড়বড় করে, 3 গ্রেড। এবং অন্যগুলা জ্বালাপোড়া, প্যালপিটেশন এবং জার্কিং ডিউরিং স্লিপ 2nd গ্রেডের নিচে, ফার্স্ট গ্রেডের নেই নাই, অ্যাকিউট কেসের মধ্যে ফার্স্ট গ্রেডের নাই এখানে। আশা করি রেপার্টাইজেশন সম্বন্ধে একটা ছোটখাটো হইলেও আপনাদের একটা ধারণা আসছে। এবং প্রেসক্রিপশন মাত্র একটা ডোজ ওষুধ দেওয়া হয়েছিল, ড্রাই ডোজ দিছি, তার 5টা পিল খাইতে বলছি, 20 নাম্বার পিল অ্যাকোনাইট। এবং আপনারা যারা অ্যাকোনাইট বলছেন প্রত্যেকেরটা কারেক্ট। এরপর ফলো আপ 22 তারিখে, এটা হচ্ছে তার পরের দিন। 21 তারিখে আমাদের কথা হলো 22 তারিখের ফলো আপ। 22 তারিখের ফলো আপে কি বলতেছে? জ্বালা পোড়া অস্থির ভাব এখন অনেক কম, বুক ধরফরানি নাই বললেই চলে,
কাল থেকে প্রচুর ঘুম হচ্ছে, এবং সকালে আমাদের অ্যাসিস্ট্যান্ট যখন ফোন দেয় সকাল 11টায়, তখনও রোগী ঘুমাচ্ছে ও জোরানো গলায় তার ভালো থাকা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এখন অনেকটাই ভালো বোধ করছেন। এটা হলো তার পরের দিন। কিসের পরে? মাত্র একটা ডোজের পরে। তাহলে এক ডোজই খাইতে বলা হয়েছিল। অ্যালোপ্যাথ তো আরো সুযোগ দিলে পরে দবদবায় ওষুধ খাইতে আরো বেশি, মোস্ট প্রবাবলি। আর একটা প্রবণতা থাকে ওষুধ একটু বেশি খাওয়ার। তো এবং তার কিন্তু কোনো আকুতি ব্যাকুলতা কোনো কিছুই নাই, এখন কিন্তু সে একদম নর্মাল। পিছনের ইতিহাসটা আমি অলরেডি বলছি। তার মধ্যে মাইগ্রেন ছিল, হিস্টেরিয়া ছিল, ইমোশনাল বিচিত্র ডিসপোজিশন ছিল। এবং এই হচ্ছে কেস, আজকের প্রথম কেস। এবং এখান থেকে আমরা কি কি শিখছি সেই সম্বন্ধে একটু ধারণা দিই। আমি আপনাদের আপনাদেরকে আমার যা বলতে হবে এই কেসের থেকে। প্রথম কথা হইলো, দেখেন যাদের টুকটাক ভুল হইছে তারা যদি রোগীর ব্যাকুলতাটারে অনুভব করেন, ওই যে আমার রেপার্টরি গ্রেডটাতে কি দেখাইছে যে তার মৃত্যু ভয়টা 4 গ্রেডের, হ্যাঁ, যে একটু পরে সে মারা যাবে। এই ব্যাকুলতাটা যদি আপনি অনুভব করেন, এবং ম্যাথমেটিকা পড়ার সময় আপনারা যদি অ্যাকোনাইট আর আর্সেনিক, আমি এইভাবে একটু করবেন আজকে প্রয়োজন হইলে, এই যে এটা একটা স্টাডি, আপনারা যদি ওই ব্যাকুলতাটা লক্ষ্য করেন তাহলে আপনারা সেন্স করতে পারবেন যে এটা অ্যাকোনাইটের ব্যাকুলতা। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পেশেন্ট। আমাদের প্রথমে রুগীটারে বুঝতে হবে, তার তার অনুভূতিটারে বুঝতে হবে, তাইলে কিন্তু সবকিছু সেন্সের মধ্যে আসবে, আমাদের বোধগম্যতার মধ্যে আসবে, আমাদের কম্প্রিহেনশনের মধ্যে আসবে, পুরো ব্যাপারটা জমাট বাঁধবে। এবং কোন ওষুধটা এই প্রকটতা, এই এই ধরনের পরিস্থিতি কভার করে আমাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে। এটা বাদ আমি আপনাদের আরেকটা ক্রিটিক্যাল কেস, মোস্ট প্রবাবলি ওটাও আমি আপনাদেরকে তৃতীয় দিন বা দ্বিতীয় দিন এরপরের ক্লাসে আমি শো করব। আরেকটা কেস যেখানে খুব অল্প সময়ের মধ্যে পেশেন্টের প্রেসক্রিপশন করছি, এবং ওই মানে শুধুমাত্র এই সেন্স থেকে যে রোগীর অনুভূতিটা কি। প্রথম কথা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তাইলে কিন্তু এই ভুলগুলো হবো না। কথাটা বুঝছেন কিনা? ভুলগুলো হবে না। 2 নাম্বার হচ্ছে রিকনস্ট্রাকটিভ সাইন। রিকনস্ট্রাকটিভ সাইন হচ্ছে হানিম্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শেখানো বিষয়। রিকনস্ট্রাকটিভ সাইন বলতে বোঝায় হচ্ছে আপনাকে কি ঠিক করতে হবে, কোনটাকে পুনরায় কনস্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ স্বাভাবিকতার থেকে কোনটা কোনটা কতটুকু বিচ্যুত হয়েছে। যারা যত বেশি বিচ্যুত হয়েছে ওই গ্রেড তত বেশি, রেপার্টরিতে গ্রেড তত বেশি, এবং ওইটা আমাকে ঠিক করতে হবে। এবং তৃতীয়ত আপনি দেখেন তার অস্থিরতা, মৃত্যু বয়সে কটা রেপার্টরিতে নেওয়া হয়েছে গ্রেড অনুযায়ী, ওই কটাই তো তার মানে প্রকট আগত নতুন করে আসা লক্ষণ, বাস এই। আর তৃতীয়ত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টু বি কনসিডার্ড এন্ড হোয়াট ইজ নট। আপনি খেয়াল করে দেখেন এখানে অনেক কিছুই আমি বিবেচনা করিনি। আপনাদের যখন রেপার্টোরিয়াল প্রেজেন্টেশন করছি দেখেন আপনি লক্ষ্য করে, আপনার একটু উপরে যাই কেসের, এই যে দেখেন, তলপেট ভারী লাগছে, লোকাল সিমটমস, প্রস্রাব পরিষ্কার হচ্ছে না, ডাউটফুল সিমটমস। ডাউটফুল সিমটমস বলতে মোস্ট প্রবাবলি অ্যাকিউটের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হয়তো বা তার ক্রনিক ম্যানিফেস্টেশনের একটা সাইন, পরবর্তী ফলো আপে বোঝা যাবে। সারা শরীর চুলকাচ্ছে, লোকাল সিমটমস এবং মাইনর কমন সিমটমস। তবে এগুলা কিন্তু আমি নেই নাই, রেপার্টরিতেও নেই নাই, আপনাদের প্রেজেন্টেশনে বা ওষুধের চিন্তার ক্ষেত্রটাতেও আনি নেই। তো এখন এই কাজে একটা কেসের মধ্যে আমাকে, আমি যদি আপনি সরাসরি চুলকাইতেছে ভাইবে রেপার্টরি করা শুরু করেন, তার সাথে প্রস্রাব পরিষ্কার হচ্ছে না, তলপেট ভারী লাগতেছে, এগুলো যদি গ্রেড দিয়ে আপনি শুরু করেন তাহলে দেখবেন আপনার রেপার্টরি আপনাকে ভুল জায়গায় নিচ্ছে। কাজে কোনটা কনসিডার করবেন, কোনটা নিয়ে রুগীর টোটালিটি বর্তমান রিপ্রেজেন্ট করতেছে, এই জিনিসগুলা আপনাকে আপনাকে বিবেচনা করতে হবে। কাজে রোগীকে বুঝুন, কথাটা বুঝছেন কিনা, কোনটা কোনটা পুনর্গঠন করার মতো লক্ষণ দেখেন, আর কোন কোন লক্ষণকে আপনি গুরুত্ব দেবেন, আর কোনটাকে অ্যাকচুয়ালি আপাতত উপেক্ষা করতে পারেন। এই কথাগুলো আমি বলে ফেলছি, কাজেই এখানে আর বলার প্রয়োজন পড়ে না। এই গেল 1 নাম্বার কেস। এবার আমি 2 নাম্বার কেসে যাবো। আমার 3টা কেস দেখানোর ইচ্ছা আপনাদেরকে, আপনার নোট রাখেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি ফাঁকে একটা কথা একটু বলে দিব। জি জি প্লিজ। এই যে
আপনাদের কিন্তু ম্যাটেরিয়া মেডিকেল ক্লাস এরকম নাই, খেয়াল করছেন রুটিনে? এবার ম্যাটেরিয়া মেডিকেল পড়ার স্টাইলটা কি বলে দিই। স্যারের এই কেসগুলো আজকে আবার দেখবেন, যেই ওষুধগুলো আপনারা এখানে উল্লেখ করছেন সেইগুলার কম্পারিজন, এবং এইটার উপরে আপনাদের ম্যাটেরিয়া মেডিকেল ক্লাস হবে, কিন্তু ক্লাসটা আপনারা করবেন, আমরা শুনবো, আপনারা কম্পেয়ার করবেন, ঠিক আছে? এবং এর রিজন গুলো ব্যাখ্যা করবেন, ঠিক আছে? মানে সবাই তো ম্যাটেরিয়া মেডিকেল ধরে ধরে পড়াই, আমরা হচ্ছে আপনাদের বাড়ির কাজ দিব এইভাবে। এই কেস অ্যানালিসিস করবেন, স্যার যে অ্যাকোনাইটের সাথে কম্পেয়ার করছে এইগুলার আপনারা স্টাডি করবেন, সেইগুলোর উপরে আপনাদেরকে আমরা যে যে কাউকে জিজ্ঞাসা করবো যে আপনি ব্যাখ্যা করেন, আপনি বলবেন, ঠিক আছে? মানে আমরা উল্টা পদ্ধতিতে ম্যাথমেটিক্যাল শেখাবো, তারপরে কিছু থাকলে আমরাও কথা বলবো, এই আর কি। সরি স্যার, আপনি একটু। হ্যাঁ, সরি বলেন কেন? এগুলো তো গুরুত্বপূর্ণ কথা। আর আপনার সাথে থেকে একটু একটু গাইড মানে করতেছেন, এ তো আমার মজা লাগতেছে, ভালো লাগতেছে। এটা তো ভালো কনস্ট্রাকটিভ কাজ এটা। পিডিএফ সরি বলবেন। পাবেন, পিডিএফ পাবেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। তো এবার আমরা দ্বিতীয় কেসটাতে যাচ্ছি। ওকে, দ্বিতীয় কেসটাও ইন্টারেস্টিং কিন্তু একটু ট্রিকি আছে, এই কারণে এটা প্রেজেন্ট করা। এই কেসটা ডিফিকাল্ট কোনো কেস না, খুবই সহজ কেস। আর প্রথম দিন আমি সহজ কেসই রাখতে চাইছি অ্যাকচুয়ালি। আহ না, দ্বিতীয় কেসটা কি? রাইট, অ্যাবসলিউটলি সেই কেসটা একটা minute। হ্যাঁ, এই কেসটা আসলে কোনো খুব কঠিন কিছু না, কিন্তু অনেক সময় আমরা এই কেসগুলাতেও কিছু কিছু ভুল করে ফেলাই এই ধরনের অ্যাকিউটেও। এই কেসটা অ্যাকচুয়ালি এটাও আমার একটা ক্রনিক রোগীর কেস, এবং অ্যাকচুয়ালি তার যে রোগটা ছিল তা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং তা পাইছিল তার বাবার কাছ থেকে। এবং সে খুব বাংলাদেশের একটা এলাকার অনেক বড় একজন ফিজিশিয়ান সার্জন, তার পুরো ফ্যামিলি আমার পেশেন্ট। তো তার ছেলে অ্যালোপ্যাথিক ডাক্তার, আর ডাক্তার না, সে একদম সার্জন, সার্জারি করে অবিরত, রেগুলার, এবং একটা একটা কলেজের অধ্যাপক, প্রফেসর। তো যাই হোক, তার ছেলের এই প্রবলেমটা ছিল ওসিডি, এবং সেইখানেও তাদের পুরো ফ্যামিলির উন্নতি হয়েছে, এই বাচ্চারও যথেষ্ট উন্নতি। থ্যাংক ইউ, থ্যাংক মানে ইউ, থ্যাংক ইউ। মনে হয় যে অনেক কিছুই বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছি কতটুকু জানি না, এই আর কি। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরসা। আমি তাহলে পরের কোশ্চেনটাতে যাচ্ছি। উমর ফারুক সাহেব, এবার আপনার কোশ্চেনটা, এবং এটা লাস্ট কোশ্চেন। উমর ফারুক সাহেব তো হাত নামাই নিছেন, কাজেই আমি বুঝতে পারতেছি না আপনি প্রশ্ন করবেন কি করবেন না। আপনি আগে একবার প্রশ্ন করছিলেন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই কারণে। তাহলে আমার কোশ্চেন শেষ, আমাদের প্রশ্নোত্তর সেশন শেষ। দেখেন, আপনাদের ক্রনিক কেসের সময় একটা করে কেস প্রেজেন্টেশন হবে। আমি আগামী ক্লাসও যেহেতু সহজ থাকবে, কেসগুলা সহজ, আপনাদের কাছে আসলে কতটুকু কঠিন মনে হয়েছে ব্যাপারটা এরকম না। এগুলা অ্যাকিউট কেস, বেশিরভাগ তো রেপার্টরি ছাড়াই আমি প্রেসক্রিপশন করছি। এগুলা খুবই সহজ কেস, জাস্ট সুন্দর করে সাজানো হয়েছে বইলে এইরকম দেখা গেছে। আপনাদের নিজেদের কেসগুলাও যদি আপনারা এত সুন্দর করে মানে এইভাবে সাজান, আপনারা দেখবেন কি চমৎকার চমৎকার কেস আপনারা সলিউশন করতেছেন অবিরত। তো কাজে আগামী ক্লাসেও 3টাই থাকবে কেস, তারপরে কেসে থাকবে ক্রিটিক্যাল কেস, চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। কাজে সেখানে 2টা কেস, আর ক্রনিক কেস সবসময় একটা করেই হবে। এবং 4 মাসের পরে যেটা, সেটা হয়তো কয়েকদিন বইরে একটা কেস হবে। তো কাজেই আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়বে, আস্তে আস্তে আপনাদের কেসের সংখ্যা কমে আসবে, আলোচনার সংখ্যা বাইরে আসবে, আলোচনার বিস্তৃতি পরিধি গভীরতা বাইরে আসবে। তো সবাইকে আসলে লম্বা সময় ক্লাস করলাম। না, আর কোনো কোশ্চেন নিচ্ছি না আজকে। আসিয়া খাতুন, আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না, কাজে আর লম্বা করবো না। সবাই অনেকক্ষণ ক্লাস করছেন, এবং সবাইকে ধন্যবাদ। আপনার আসিয়া খাতুনের যদি কোনো প্রশ্ন থাকে নোট রাখেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা। স্যার, সবাইরে ধন্যবাদ দেই, খেলার মাঝখানে এত সময় দিয়ে অনেক মানুষ কিন্তু প্রেজেন্ট আছেন, এই জন্য স্যার। আমি এটা একটা বিশেষ ব্যাপার। আমি আশা করতেছি বাংলাদেশে ভালো কিছু হতে যাচ্ছে আপনাদের মাধ্যমে। থ্যাংক ঠিক ইউ আছে, সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে জামানিল্লাহ। শুভরাত্রি জানাচ্ছি। শুভরাত্রি। পাশাপাশি সবাই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন, এই আশা করতেছি।
আশা করি পরবর্তী ক্লাস আপনাদের মনে আছে তো। আগামীকাল এবং আগামী পরশু পরপর 2 দিন ক্লাস আছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।